আজকের এই বিশেষ আলোচনায় সবাইকে স্বাগত। আজ আমরা কথা বলবো ভারতীয় ক্রিকেটের মহারাজ সৌরভ গাঙ্গুলির সেই রোলার কোস্টার ক্যারিয়ার নিয়ে। শুধু ক্রিকেট প্রেমীই নয়, যে কোনো উঠতি অ্যাথলিটের জন্যই তার এই জার্নিটা আক্ষরিক অর্থে একটা মাস্টার ক্লাস। অবিশ্বাস্য সব সাফল্য, আবার সেখান থেকে ধপাস করে নিচে পড়ে যাওয়া, এবং শেষমেশ ফিনিক্স পাখির মতো সেই আইকনিক প্রত্যাবর্তন। চলুন আজ আমরা এই পুরো গল্পটার গভীরে যাই। আচ্ছা, জীবন কি আসলেই দ্বিতীয় সুযোগ দেয়? সৌরভ গাঙ্গুলির চেয়ে ভালো এর প্রমাণ আর কেউ হয়তো দিতে পারবেন না। ভাবুন তো, ১৯৯২ সালে নিজের প্রথম ওয়ানডে ম্যাচে মাত্র ৩ রান করে বাদ পড়ার পর অনেকেই কিন্তু ধরে নিয়েছিল ব্যাস, ছেলেটার ক্যারিয়ার এখানেই শেষ। কিন্তু ওই যে ঘাম ঝরানো ঘরোয়া ক্রিকেট আর অদম্য জেদ, সেটাই তাকে সেই দ্বিতীয় সুযোগ এনে দিয়েছিল। আর কি দারুণভাবেই না সেটা কাজে লাগালেন, তাই না? পুরো একটা জাতির স্পটিং মাইন্ডসেটই তিনি বদলে দিয়েছিলেন। তো এই স্বপ্নের শুরুটা ঠিক কোথায়? চলুন একটু ফ্ল্যাশব্যাক করা যাক। সালটা 1996, ইংল্যান্ড সফর। হঠাৎ করে নভজোৎ সিং সিদ্ধু ট্যুর থেকে সরে দাঁড়ালেন, আর ঠিক সেই সুযোগেই লর্ডসের ঐতিহাসিক ব্যালকনি পেরিয়ে টেস্ট অভিষেক হয়ে গেল গাঙ্গুলির। আর অভিষেকটা কেমন ছিল? 131। হ্যাঁ, ঠিকই শুনেছেন। প্রচণ্ড মানসিক চাপ আর ব্রিটিশ মিডিয়া কড়া নজরদারির মধ্যেই নিজের প্রথম ম্যাচে এই ম্যাজিক্যাল ফিগারটা ছুঁয়েছিলেন তিনি। ৩০০রও বেশি বল খেলে প্রায় ৭ ঘণ্টা ক্রিজে মাটি কামড়ে পড়েছিলেন। অফসাইডে তার সেই ট্রেডমার্ক ড্রাইভগুলো সেদিনই বুঝিয়ে দিয়েছিল বিশ্বমঞ্চের শাসন করতে একজন রাজপুত্রের জন্ম হয়ে গেছে। শুধু কি একার সাফল্য, জুটিতেও তিনি ছিলেন জাস্ট আনস্টপেবল। শচীন টেন্ডুলকারের সাথে তার ওই বিখ্যাত ওপেনিং জুটির কথা একবার ভাবুন তো। ৮,২২৭ রান। ক্রিকেট ইতিহাসের অন্যতম সফল আর বোলারদের জন্য রীতিমতো এক দুঃস্বপ্ন ছিল এই জুটি। ১৭৬ বার তারা একসাথে ইনিংস ওপেন করেছেন, আর সেঞ্চুরি পার্টনারশিপই গড়েছেন ২৬ বার। দুজন মিলে যেভাবে প্রতিপক্ষের বোলারদের নিয়ে রীতিমতো ছেলে খেলা করতেন, তা দেখে যে কোনো তরুণ অ্যাথলিট শিখতে পারে কিভাবে পার্টনারশিপ গড়তে হয়। তবে গাঙ্গুলির আসল ম্যাজিকটা কিন্তু শুধু ব্যাটে সীমাবদ্ধ ছিল না, ছিল তার মাথাতেও। ২০০০ সালের সেই অন্ধকার সময়টার কথা মনে আছে? ম্যাচ ফিক্সিং কেলেঙ্কারিতে ভারতীয় ক্রিকেট তখন রীতিমতো টালমাটাল। ঠিক তখনই দলের দায়িত্ব উঠল তার কাঁধে, আর এসেই তিনি পুরো সিস্টেমটাকে একটা বড়সড় ঝাঁকুনি দিলেন। এর আগে পর্যন্ত বিদেশের মাটিতে দল কেমন যেন একটা গুটিয়ে থাকা, অতিরিক্ত সতর্ক আর রক্ষণাত্মক ক্রিকেট খেলত। কিন্তু তিনি এসে সেই পুরনো খোলস ভেঙে তৈরি করলেন এক ভয়-ডরহীন, অ্যাগ্রেসিভ আর প্রচণ্ড আত্মবিশ্বাসী একটা ইউনিট। তার ফিলোসফি ছিল একদম সিম্পল: তরুণদের মাঠে গিয়ে নিজেদের এক্সপ্রেস করতে হবে, ঝুঁকি নিতে হবে। আর এই যে তরুণদের উপর ভরসা রাখা, এর রেজাল্ট কি হয়েছিল জানেন? যুবরাজ সিং, হরভজন সিং, মহেন্দ্র সিং ধোনি, মোহাম্মদ কাইফ, জহির খান কিংবা বীরেন্দ্র সেবাগ। একটু খেয়াল করে দেখুন এই নামগুলো। একেবারে আনকোরা সব প্রতিভাদের ওপর তিনি যে অন্ধবিশ্বাস রেখেছিলেন, সেটাই পাল্টে দিয়েছিল ভারতের ক্রিকেট ইতিহাস। খারাপ দিনেও তিনি এই ছেলেদের আগলে রাখতেন, আর এই অবিচল আস্থাই দলে এমন এক লয়্যাল্টি তৈরি করেছিল, যার উপর ভর করেই এই ছেলেরাই পরে বিশ্বজয়ের নায়ক হয়েছিল। লিডার হিসেবে তার ট্যাকটিক্যাল ব্রিলিয়েন্সও কিন্তু ছিল প্রশ্নাতীত। ২০০১ সালের সেই এপিক কলকাতা টেস্টের কথা নিশ্চয়ই মনে আছে? ভিভিএস লক্ষ্মণকে ৩ নম্বরে প্রমোট করার ওই মাস্টার স্ট্রোকটা কিন্তু গাঙ্গুলিরই মাথা থেকে এসেছিল। ফলশ্রুতিতে অস্ট্রেলিয়ার টানা ১৬ ম্যাচ জয়ের অশ্বমেধের ঘোড়া থেমে যায়। আবার দলে ব্যালেন্স আনতে রাহুল দ্রাবিড়কে উইকেট কিপিং গ্লাভস পরতে রাজি করানো, সব মিলিয়ে এসব সাহসী সিদ্ধান্তের কারণেই কিন্তু ২০০৩ বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিতে পেরেছিল ভারত। কিন্তু সব গল্পেই তো আর শুধু রোদ্দুর থাকে না, তাই না? একটা সময় কালো মেঘও ঘনিয়ে আসে। ২০০৫ সালের শেষের দিককার ওই সময়টা যে কোনো অ্যাথলিটের জন্যই একটা বড় কেস স্টাডি। কোচ হিসেবে গ্রেগ চ্যাপেল দায়িত্ব নেবার পর থেকেই পর্দার আড়ালের সমীকরণগুলো বদলাতে শুরু করে। জিম্বাবুয়ে সফরে একটা ইমেল ফাঁস হয়ে যায়, যেখানে গাঙ্গুলির ফিটনেস আর মানসিকতা নিয়ে কড়া সমালোচনা করা হয়েছিল। এরপর একে একে নেতৃত্ব হারানো, ওয়ানডে থেকে বাদ পড়া এবং ২০০৬ সালের জানুয়ারিতে টেস্ট স্কোয়াড থেকেও পুরোপুরি ছিটকে যাওয়া। ভাবা যায় একটা সফল দলের অধিনায়কের জন্য এটা কতটা বড় মানসিক ধাক্কা? এখানে আমরা কোনো পক্ষ নিচ্ছি না, তবে এই ঘটনা প্রবাহ আমাদের দেখায় যে স্পোর্টসে পলিটিক্স এবং ব্যর্থতার রেশ কতটা নির্মম হতে পারে। এখন সবচেয়ে ইন্টারেস্টিং প্রশ্নটা হলো, চারিদিকে যখন তীব্র সমালোচনা, ম্যানেজমেন্টের আস্থা শূন্যের কোঠায়, তখন একজন লিডার কিভাবে বাউন্স ব্যাক করেন?
ঠিক এই জায়গাটাতেই আমরা সৌরভ গাঙ্গুলির সত্যিকারের মেন্টাল টাফনেস বা মানসিক দৃঢ়তা দেখতে পাই। তার নিজেরই একটা দারুণ কথা আছে, উঁচুতে ওড়ার সময় যদি কালো মেঘ দেখা যায় তবে সেই মেঘ পেরিয়ে আরও উঁচুতে ওড়ার পথ খুঁজে নিতে হয়। কি দারুণ একটা কথা, তাই না? এই কথাটাই প্রমাণ করে যে তিনি ওই অন্ধকার সময়টাকে নিজের অনুপ্রেরণা হিসেবে নিয়েছিলেন। বাদ পড়ার পর হতাশ হয়ে বসে না থেকে তিনি ফিরে গিয়েছিলেন সেই বেসিক্সে, প্রচুর ঘাম ঝরিয়েছেন নিজের ব্যাটিং আর ফিটনেস নিয়ে। এটা আমাদের সবার জন্যই একটা লাইফ লেসন। আর এই হার না মানা মানসিকতার রেজাল্টটাও কিন্তু তিনি পেয়েছিলেন হাতে নাতে। 2006 সালের ডিসেম্বর সাউথ আফ্রিকার ওই ভয়ঙ্কর গ্রিন টপ উইকেটে তিনি ফিরে এলেন। নিজের ব্যাটিং স্ট্যান্সে কিছুটা পরিবর্তন এনে জোহানেসবার্গে খেললেন অপরাজিত 51 রানের এক লড়াকু ইনিংস। ভারত পেল সাউথ আফ্রিকার মাটিতে তাদের প্রথম টেস্ট জয়। এরপর 2007 সালটা তো ছিল তার ক্যারিয়ারের অন্যতম সেরা রান স্কোরিং বছর, কিন্তু তারপরও 2008 সালে তিনি সিদ্ধান্ত নিলেন এবার থামতে হবে। কেন? কারণ বারবার নিজেকে প্রমাণের এই সিলেকশন সাইকেলের মধ্য দিয়ে যাওয়াটা ছিল ক্লান্তিকর। একজন চ্যাম্পিয়ন জানেন ঠিক কখন মাথা উঁচু করে বিদায় নিতে হয়। তবে ক্রিকেট মাঠ থেকে বিদায় নিলেও তার লিডারশিপ স্কিল কিন্তু থেমে থাকেনি। এবার শুরু হলো তার সেকেন্ড ইনিংস। একটু খেয়াল করলেই দেখবেন স্পোর্টস লিডারশিপ আর বিজনেস স্ট্র্যাটেজির মধ্যে কিন্তু দারুণ একটা মিল আছে। মাঠে আনকরা তরুণদের ব্যাক করাটা কর্পোরেট জগতে নতুন এমপ্লয়ীদের এমপাওয়ার করার মতোই। আবার মাঠে ওই যে সাহসী ট্যাকটিক্যাল মুভমেন্ট, বিজনেসে সেটাই হলো রিস্ক টেকিং বা মার্কেট পজিশনিং। চরম চাপের মুখে দাঁড়িয়ে পারফর্ম করা আর কর্পোরেট ক্রাইসিস ম্যানেজ করা, দুটো স্কিল সেটই কিন্তু একেবারে এক সুতোয় গাঁথা। আর বাস্তবেও তিনি সেটাই প্রমাণ করেছেন। বিসিসিআই-এর ৩৫তম প্রেসিডেন্ট হিসেবে সফলভাবে পুরো ভারতীয় ক্রিকেট প্রশাসনের হাল ধরেছিলেন। শুধু তাই নয়, ফ্লিক স্ট্রিটের মতো ডিজিটাল প্ল্যাটফর্মে ইনভেস্ট করা বা একটা আস্ত স্কুল গড়ে তোলা, সব কিছুই বুঝিয়ে দেয় তিনি কতটা দূরদর্শী একজন উদ্যোক্তা। ভবিষ্যৎ প্রজন্মকে পথ দেখাতে তিনি এখনও মেন্টরিং করে যাচ্ছেন সমানতালে। আজকের এই আলোচনা থেকে আমরা শেষমেশ কী শিখলাম? এই যে বারবার পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ানো জেদ, এটাই কিন্তু আসল ম্যাজিক। তো সবশেষে একটা প্রশ্ন রেখে যেতে চাই। ভবিষ্যতের তরুণ লিডাররা যখন নিজেদের জীবনে এমন চরম প্রতিকূলতার মুখোমুখি হবেন, তখন তারা কিভাবে এই লড়াকু মানসিকতা কাজে লাগিয়ে নিজেদের বীরত্বপূর্ণ প্রত্যাবর্তন ঘটাবেন? সৌরভ গাঙ্গুলির এই অবিশ্বাস্য জার্নি নিশ্চিতভাবেই আমাদের সেই অনুপ্রেরণায় দিয়ে যায়।